আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের আজকের আন্তর্জাতিক কবিতা উৎসবে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুজন কবি, ইটালির দুজন কবি, রবার্টো মার্জানো এবং ইমানুয়েলা রিজ্জো। এবং এই দুজন তাদের কবিতা পড়বেন। এরপর তাদের কবিতা সম্পর্কে আলোচনা করব আমি এবং পোল্যান্ড থেকে আনা মারিয়া স্টেপিয়ান। তো আমরা দুজন কথা বলবো তাদের কবিতার বৈশিষ্ট্য নিয়ে, বা কেমন কবিতা লেখেন সেই সম্পর্কে আমরা কিছু বলবো। আর এই দুজনের কবিতাই আমি বাংলায় অনুবাদ করেছি। সেই অনুবাদ পড়বেন কবি এবং আবৃত্তি শিল্পী মাসরুরা লাকি। এবং সেই সঙ্গে আরেকটি খবর বলি, সেটা হলো রবার্টো মার্জানো এবং ইমানুয়েলা রিজ্জো এরা দুজনই একটা করে আমার কবিতা অনুবাদ করেছেন। সেই কবিতার ইটালীয় অনুবাদ ওরা পড়বেন, আর আমি পড়ব মূল বাংলা কবিতা। তো আমরা অনুষ্ঠানটা সাজিয়েছি এইভাবে যে প্রথমে রবার্টো মার্জানো কবিতা পড়বেন, তার কবিতার অনুবাদ পড়বেন মাসরুরা লাকি। আমরা তারপর মার্জানোর কবিতা সম্পর্কে আলোচনা করব। এরপরে আমার কবিতা ওরা পড়বেন এবং আমি কবিতা পড়ব। ওরা পড়বেন ইতালীয় অনুবাদ, আমি পড়ব মূল বাংলা কবিতা। এবং সবশেষে ইমানুয়েলা রিজ্জো তিনি তার কবিতা পড়বেন এবং অনুবাদ পড়বেন মাসরুরা লাকি। আর আলোচনা করব আমরা দুজন, আন্না মারিয়া স্টেপিয়ান এবং আমি। এখানে বলে রাখি যে মার্জানোর কবিতা এবং রিজ্জোর কবিতা ওরা পড়বেন ইটালীয় ভাষায়, আর আমি অনুবাদ করেছি বাংলায়, সেই বাংলা অনুবাদ পড়া হবে। কাজে আপনারা বাংলা কবিতার স্বাদও পেয়ে যাবেন অনুবাদের সূত্র ধরে অবশ্যই। তবে আমি বলবো যে আমি যখন অনুবাদ করেছি তখন এই দুজনের কবিতা আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে মার্জানোর কবিতা। একই সঙ্গে আরেকটি কথা বলি, মার্জানো একজন গায়ক, খুব ভালো গান গান, দীর্ঘদিন ধরে গান গাইছেন। তিনি আমাদের এই অনুষ্ঠানের মাঝে একবার বা দুবার হয়তো দুটো গান শোনাবেন, তাতেও আপনারা অনেকটা আনন্দ পাবেন তার গান শুনে, আমি আশা করছি। তো আজকের এই জমজমাট কবিতা পাঠের অনুষ্ঠানে আপনাদেরকে যারা একটু দেরিতে এসছেন তাদেরকে স্বাগত জানাই, আগে যারা এসছেন তাদেরকেও স্বাগত জানাই। তো প্রথমেই আমি কিছু কথা অবশ্যই ইংরেজিতে বলতে পারি। যারা আমাদের বাইরের বিদেশি কিছু দর্শক আছেন, বিশেষ করে ইটালি থেকে এবং পৃথিবীর অন্য দেশগুলো থেকেও, ল্যাটিন আমেরিকা থেকেও অনেকে আমাদের এই অনুষ্ঠান দেখেন, এবং পৃথিবীর অন্যান্য দেশে যে সমস্ত বাঙালিরা ছড়িয়ে আছেন তারাও এই অনুষ্ঠানটি দেখেন। এবং আপনাদের মন্তব্য আমি প্রত্যাশা করি, যাই দেখুন না কেন আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, আমি সেই কথাগুলি এই দুই কবিকে পৌঁছে দেব। So something I can speak in English. So dear viewers and friends, this is Masuduzzaman from Dhaka, Bangladesh. Again, I'm inviting you to our this evening's program, the International Festival of Italian Poetry. Today we have two poets from Italy, a great land of poetry of Europe, and our two distinguished guest poets are Roberto Margiano and Emanuela Rizzo. They are the voice and representative poets from contemporary Italian poetry. Today they will recite their poems in Italian, and we will follow with Bangla translation, including
the discussion of the poetry by me and by Anna Maria Stepien from Poland. And the poets also, and the two poets, Margiano and Rizzio, also translated my two poems into Italian language, and which they will read in this festival. And I shall read the original texts written in Bangla. So you will also enjoy the program in Bangla. Those are just watching from abroad. The people from Bangladesh or Bangla language people, you will understand, no doubt. So let us begin the program. First, I want to introduce Roberto Margiano as a poet. Margiano was born in 1959, and he is a poet, storyteller, guitarist, and songwriter. So you could understand that he loves to write poetry and loves to sing songs. And he also himself writes songs. And he is a poet of full originality and rich imagery, which I just found in his poetry when I was translating. And his poetry, in fact, rich in not only in imageries, but also as poetic imagination. Highly imaginative poet he is. When I read his poems, or when we'll discuss about his poems, then you'll understand. So he has, in fact, published many books, like Without Garden or Port. Another book title is Without Garden or Port, the Scalin Dialogues. And next one, Like a Pandoro in August. Or in fact, would be Pandora in August. I Light Up Myself with Shelves. This is another book. And the last one, title of the book is They Killed Time. So he has published 5 poetry books. And now I'm inviting Roberto Margiano to read his poems in Italian language, and Mashura Laki will follow with the Bangla translation. So, my friend, Margiano, read your poems. I cannot hear you. Anything, any problem? The connection problem is there? Yeah, now talk. Now it's right. A bocca piena. In fondo, solo volevo guardare i tuoi occhi belli, dimenticarmi dei miei, rinchiusi dietro cancelli, a far la posta alla luna, abbandonata nel pozzo, accarezzarti le spalle oltre il confine del mondo, e una visione di labbra, capelli sciolti alle dita, dove baciavo ranocchie, la bocca piena di stagno. Now there is the translation. No. No. You will finish the reading first. The second. Un nuovo giorno. Vorrei abbracciarti appena un po', stringerti forte senza farti male, sentire il fiato del tuo sentire, il cuore pazzo di questo strano maggio, senza il coraggio di prendere una fuga dal vuoto ottuso che ci avvolge intorno, a un nuovo giorno che sfuma lento, disperso al vento che ci strappa via.
Le parole non dette. Le parole non dette muoion d'arsura, di fremiti, vespai di cupa inquietudine perdono fiato e più sillabe, diventan pietre allo stomaco, balbetti incespicanti, nei circospetti silenzi scemano stupidamente, dimenticando esse stesse per chi non fu quel ti amo o il soffocato ti odio autoingoiato civile. Okay. So you have finished the 3 poems, right? Yeah, You read? right. Okay, thank you very much, Roberto Margiano. You have heard his 3 poems, dear viewers. And I told you that we'll follow with the Bengali translation, but at the moment, I'm not getting the reciter. Her connection is not good. So I think I can just read the translation because the Mashurulaki, she is not connected now at the moment. তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন 3টি কবিতা এবং রবার্ট মার্জিয়ানো 3টি কবিতা পড়লেন তার, এবং 3টি কবিতা ছোট ছোট কবিতা। আমরা অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য খুব বড় কবিতা পড়ার ব্যাপারে কবিদেরকে উৎসাহিত করি না। তো সেই জন্যে রবার্ট মার্জিয়ানো ছোট ছোট 3টি কবিতা পড়লেন এবং আমি প্রত্যাশা করেছিলাম যে হয়তো মাসরুল্লাহকে তার কানেকশন ঠিকমতো থাকবে এবং তিনি কবিতাগুলো আবৃত্তি করবেন। তিনি প্রস্তুতিও নিয়েছেন কবিতাগুলি পড়ার ব্যাপারে, কিন্তু ঠিক যে মুহূর্তে তাকে প্রয়োজন সেই মুহূর্তে তাকে পাচ্ছি না। তার মানে হলো যে রবার্ট মার্জিয়ানো যে কবিতা 3টি পড়লেন সেই কবিতা 3টির বঙ্গানুবাদ আমাকেই পড়তে হচ্ছে। So in fact, in absence of the reciter, Mashrulaki, I'm reading his 3 poems translated by me into Bangla. So আমি 3টে কবিতাই পড়ছি এবার। আপনাদেরকে বলে রাখি প্রিয় দর্শক বন্ধুরা, রবার্টো মার্জিয়ানো 3টি কবিতা লিখেছেন, 5টি কবিতা পাঠিয়েছেন আমাকে, আমি 3টে অনুবাদ করেছি 3টি কবিতা। সেই কবিতা 3টি একে একে পড়ছি। তবে এখনো আমি একটু অপেক্ষা করছি যদি মাসরুল্লাহকে পাওয়া যায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার কানেকশনের খুবই বড় রকমের সমস্যা। তো আমাকেই পড়তে হচ্ছে তাহলে। আপনারা শুনুন কবিতা 3টি, খুবই ভালো কবিতা এবং মার্জিয়ানো বেশ ভালো কবিতা লেখেন। কেন লেখেন আমি পরে যখন আলোচনা করব আমি এবং আন্না মারিয়া, তখন আপনারা বুঝতে পারবেন। তো প্রথম কবিতাটির নাম ইংরেজিতে আবোচ্চা পিয়েনা, সরি এটা ইটালিয়ান ভাষায় আবোচ্চা পিয়েনা এবং ইংরেজিতে হচ্ছে ফুল মাউথ। ইংরেজি অনুবাদ করলে এরকম দাঁড়ায় এবং মার্জিয়ানো সেই অনুবাদ আমাকে পাঠিয়েছেন, ইংরেজি অনুবাদ। তারই বাংলা অনুবাদ আমি করছি। আমি অনুবাদ করেছি, কবিতার শিরোনামটা দিয়েছি সম্পূর্ণ মুখ ভরে গেছে। সম্পূর্ণ মুখ ভর্তি। এইখানটা একটু বলি যে এতেও কিন্তু কবিতার নাম থেকে খুব বেশি ধারণা করা যাবে না, কিন্তু মুখের ব্যাপার বলা হচ্ছে এবং মুখটা ভরে আছে। কিসে ভরে আছে সেটা লক্ষ্য করুন, যে এই ব্যাপারটি খুব সামান্য মনে হলেও ওর কবিতা কিন্তু অনেক গভীর। সেটাই আমি পড়ছি। প্রথমত আমি শুধু চেয়েছিলাম তোমার সুন্দর চোখের দিকে তাকাতে। আমার কথা ভুলে যাও, চাঁদের জন্যে কিছু করো, কিছু ভাবো। দরজার পেছনে আমি এক কারাগারে বন্দী হয়ে আছি। পৃথিবীর কিনারটা ডিঙিয়ে তোমার কাঁধে যে হাত রাখবো তাও পারছি না। আমি আছি পরিত্যক্ত কোনো এক কুয়োর ভেতর। তোমার ওষ্ঠের একটি দৃশ্য ফুটে উঠল। আঙুলের ডগায়
লেগে চুলগুলো খসে পড়ছে। আর ছোট ছোট ব্যাঙের চিবুকে আমি চুমু খাচ্ছি। আমার মুখ ভরে উঠেছে জলে, যেন একটা ভরা দিঘি। এই হচ্ছে প্রথম কবিতাটি। আমি ব্যাখ্যা করলে বুঝবেন যে এই কবিতাটি কত সুন্দর। কিভাবে? দ্বিতীয় কবিতা, একটি নতুন দিন, un nuovo giorno, ইটালীয় ভাষায়। বাংলা অনুবাদ করলে দাঁড়ায় একটি নতুন দিন। আমি তোমাকে একটু, আমার মনে হচ্ছে আমি হয়তো লাকিকে পেতে পারি। আমি একটা কবিতা পড়ে ফেলেছি এর মধ্যে, কোনো উপায় ছিল না। একটুখানি দেখি যদি লাকিকে আমি নিতে পারি, তাহলে তিনিই কবিতাটা পড়বেন। লাকি, আমার কথা শোনা যাচ্ছে? আনমিউট করতে হবে। আনমিউট করা যাচ্ছে না। লাকি, আনমিউট করতে হবে মাইক্রোফোন, তাহলে কথা শোনা যাবে না। হ্যাঁ, আনমিউট হয়েছে, এখন কথা বলেন তো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না, খুবই ক্ষীণ শব্দ, খুবই কানে মানে পৌঁছচ্ছে না। মাইক্রোফোন লাগানো আছে? হেডফোন আছে? হেডফোন, হেডফোন লাগানো আছে? তাহলে কথা শুনতে পাচ্ছি না কেন? আর একটু জোরে হওয়ার কথা। হ্যাঁ, পড়েন তো দেখি। কিন্তু খুবই ক্ষীণ কণ্ঠ। মুখের কাছে মাইক্রোফোনটা নিতে হবে। হেডফোনটা কানে থাকবে, মুখের কাছে মাইক্রোফোনটা নিতে হবে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, দ্বিতীয় কবিতাটি পড়তে হবে মার্জানোর। প্রথম কবিতাটা আমি পড়ে ফেলেছি। ধন্যবাদ স্যার। পড়ছি মার্জানোর দ্বিতীয় কবিতা। কবিতার শিরোনাম একটি নতুন দিন, আন্নিয়োভো গিওর্নো। আমি তোমাকে একটু আলিঙ্গন করতে চাই, আঘাত না করে তোমাকে শক্ত করে ধরে রাখি। তোমার অনুভূতির শ্বাস-প্রশ্বাসকে অনুভব করো। এই অদ্ভুত মে মাসে মকুয়া হৃদয় পালানোর সাহস ছাড়াই আমাদের ঘিরে থাকা নিস্তেজ শূন্যতা থেকে এসো। ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া নতুন দিনের কাছে হারিয়ে যাও বাতাসের কাছে, যে বাতাস আমাদের ছিঁড়ে খুঁড়ে দূরে সরিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। তৃতীয়টা পড়ো। এবারে তৃতীয় কবিতা পড়ছি। কবিতার শিরোনাম অব্যক্ত শব্দাবলী, লা parole non dette। না বলা কথাগুলো তাপে মরে যাচ্ছে, কম্পন পুরো জায়গাটা এক ধরনের বিষণ্ণ অস্বস্তির মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে চলেছে। দম নেই, আরো আরো অক্ষর পেটের মধ্যে পাথর হয়ে যাচ্ছে। পরিপ্রেক্ষিতের নীরবতার মধ্যে তোতলাতে তোতলাতে হোঁচট খাচ্ছে। বোকামির রং বিবর্ণ, নিজেদেরকেও যাচ্ছে ভুলে, যাদেরকে তোমাকে ভালোবাসি বলার যোগ্য নয়, অথবা শ্বাসরুদ্ধকর সেই কথা, তোমাকে ঘৃণা করি। ভীরুর মতো নিজে নিজেই গিলে ফেলছি। থ্যাংক ইউ।
অনেক ধন্যবাদ লাকি। কিন্তু আপনার এরকম কেন হয়? মাঝে, মাঝে প্রায় একেবারেই চলে যায় কানেকশন। এটা খুবই বিব্রতকর হয়ে যায়। কারণ যখন দরকার সেই মুহূর্তে কানেকশন থাকে না। অনেক সময় আমি দেখি। এবং তখন অনুষ্ঠান পরিচালনা করতে খুবই সমস্যা হয়। এরপর থেকে আমি আশা করব যে আপনি একটি আরো মানে গতিশীল কোনো নেটওয়ার্ক নেবেন। না হলে খুবই সমস্যা হয় এটা। কারণ অনুষ্ঠান করতে, করতে শুধু আপনার কানেকশনটাই চলে গেল। আর আমরা কিন্তু সবাই বসে আছি। তো যাই হোক, আমি ধন্যবাদ দেই যে শেষ পর্যন্ত যুক্ত হতে পেরেছেন এবং আশা করব যে আ এরপরে যখন আবার ঋজ্যের কবিতা পড়া হবে অনুবাদ, তখন আপনার কানেকশন ঠিক থাকবে। তা না হলে দর্শকরা অনেক সময় বিব্রত হন। আচ্ছা, যাই হোক। আ প্রিয় দর্শক, আপনারা শুনলেন ২ টো অনুবাদ। তো আমি এবার আলোচনার সূচনাটা করি। আ আপনাদেরকে ১ম এই বলেছিলাম যে ঋজ্য কিন্তু একজন খুব গুরুত্বপূর্ণ, বেশ ভালো কবি ইটালির। এই মুহূর্তে যারা কবিতা লিখছেন, তাদের মধ্যে ঋজ্যের স্থান আমি বলব, অন্তত আমি কয়েকজন ইটালীয় কবির সঙ্গে যুক্ত হয়েছিলাম। বেশ কয়েকজন কবির সঙ্গে এ পর্যন্ত তো ১০-১২ জন হবেই। তার মধ্যে ঋজ্যকে একজন বেশ ভালো কবি হিসেবেই কিন্তু আমি পেয়েছি এবং সেই কথাটাই আমি এখন বলব। আ ১ম কবিতাটি আপনারা লক্ষ্য করেছেন আমি পড়েছিলাম। সেই কবিতাটির নাম ছিল 'মুখ ভর্তি জল'। এরকম নাম দেয়া যেতে পারে। এখানে লক্ষ্য করুন যে ১ম এ এই যে কবিতাটি, প্রথমত আমি শুধু চেয়েছিলাম তোমার সুন্দর চোখের দিকে তাকাতে। একটা দৃশ্য কল্পনা করছেন কবি, তাকিয়ে থাকার। তারপর বলছেন, "আমার কথা ভুলে যাও।" অর্থাৎ যে লোকটি তাকিয়ে দেখতে চাইছে, তাকে ভুলে যেতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে, "চাঁদের জন্য কিছু করো।" তারপরে বলছেন এই কবিতার যিনি কথক, কবিতার তো আসলে কথক কবি সবসময় হবেন এমন নয়। কোনো চরিত্রের মাধ্যমেও কিন্তু কবিরা কথা বলে থাকেন। তাদের কথাগুলি তুলে ধরেন, ভাবনা তুলে ধরেন এবং এখানেও দেখতে পাচ্ছি তিনি বলছেন যে, "আমার কথা ভুলে যাও, চাঁদের জন্য কিছু করো। দরজার পেছনে আমি কারাগারে বন্দী হয়ে আছি। পৃথিবীর কিনারটা ডিঙিয়ে তোমার কাঁধের কাছে যেতে চাই, ছুঁতে চাই।" এখানে যদিও মূল ইংরেজিতে আছে যত্ন নাও, কিন্তু এখানে আসলে হচ্ছে যে কাঁধটাকে ছুঁয়ে দেখতে চাইছেন কবি বা এই কবিতার কথক। তারপরে বলছেন, "আমি আছি পরিত্যক্ত কোনো এক কুয়োর ভেতরে।" এই যে যিনি বলছেন, "আমি তোমাকে তোমার চোখের দিকে তাকাতে চেয়েছিলাম এবং তারপরে আমার কথা ভুলে যাও, চাঁদের কথা ভাবো, দরজার পেছনে আমি কারাগারে বন্দী হয়ে আছি, তোমার কাঁধ ছুঁয়ে দিতে চাইছি।" কিন্তু এরপরেই নিজের অবস্থান জানাচ্ছেন যে, "আমি আছি কুয়োর ভেতরে।" এরপরেই বলছেন, "তোমার ওষ্ঠের একটি দৃশ্য ফুটে উঠল।" তারপরেই মনে পড়ছে যে একটা দৃশ্য তিনি দেখছেন। কি রকম দৃশ্য? আঙুলের ডগায় লেগে চুলগুলো খসে পড়ছে, এরকম একটা দৃশ্য। আমরা যেরকম মাথায় আঙুল লাগালে অনেক সময় দেখা যায় যে আঙুলের ডগায় চুল লেগে খসে পড়ে বা ঝরে পড়ে। আর কি বলছেন? বলছেন, "ছোট, ছোট ব্যাঙের চিবুকে আমি চুমু খাচ্ছি।" তাহলে বোঝা যাচ্ছে যে এই যে চরিত্রটি যে কথা বলছে, যে ১ম এ বলছে চোখের দিকে তাকাতে চাই, যে বলছে যে আমি কুয়োর মধ্যে আছি, সে তাহলে কোনো সাধারণ মানুষ নয়। কারণ ছোট, ছোট ব্যাঙের চিবুকে তিনি চুমু খাচ্ছেন। তারপরে বলছেন, "আমার মুখ হয়ে উঠছে একটা ভরা দিঘির মতো।" এইখানে লক্ষ্য করুন, আপনাদের কি মনে পড়ে সেই রূপকথার কথাটি? যে রূপকথায় এক রাজকুমার, কোথাও আছে রাজকুমার, কোথাও আছে রাজকন্যা। ব্যাঙ হয়ে গিয়েছিল অভিশাপে এবং তারপরে বলা হয়েছিল যদি কোনো পুরুষ, কোনো যুবক
সেই ব্যাঙের গালে চুমু খায়, তাহলে সে নারী হয়ে উঠবে, অনিন্দ্য সুন্দর এক মেয়ে হয়ে উঠবে, অর্থাৎ তার আসল চেহারা রূপ ফিরে পাবে। একইভাবে কিন্তু কোথাও কোথাও গল্পটা ঘোরানো আছে, ঘুরিয়ে বলা আছে যে এক রাজকুমার অভিশপ্ত হয়েছিলেন, ব্যাঙে পরিণত হয়েছিলেন। তারপরে দেখা গেল যে বলা হলো যদি কোনো অনিন্দ সুন্দরী মেয়ে তার গালে সেই ব্যাঙটাকে চুমু খায়, তাহলে সে হয়ে উঠবে সেই যুবরাজ, অর্থাৎ মানুষের চেহারা ফিরে পাবে, মানুষ হয়ে উঠবে, মানুষে আবার সে ফিরে আসবে মানুষ হয়ে ব্যাঙের জায়গায়। এই যে রূপকথাটা, এই কবিতার পেছনে আছে সেই রূপকথার অভিঘাত। একেবারে এই রূপকথার ব্যাপারটা এখানে খুব স্পষ্ট, কারণ বলছে যে আমি কুয়োর মধ্যে আছি, তারপরে বলছে যে আমার কথা ভেবো না, বলার পরে বলছে যে আমি তো বন্দী হয়ে আছি। তারপরে বলছেন যে আমার মুখ তোমাকে চুমু খেতে গেলে, মানে ব্যাঙের চিবুকে চুমু খাচ্ছি এবং আমার মুখ ভরে উঠছে, এক একটা দিঘি হয়ে উঠছে, বড় একটা দিঘি হয়ে উঠছে। এই যে কবিতা, এই কবিতার পেছনে যে মিথ বা বলা যেতে রূপকথা আছে, সেই রূপকথাকে অবলম্বন করে কবিতাটা লিখেছেন মার্জানো, এবং সেইখানে তার বলার কথাটা এই যে আমি আবার মানুষ হয়ে উঠতে চাই, এবং আমি আবার হয়ে উঠতে চাই সেই অনিন্দ সুন্দর মেয়েটি, রাজকন্যা কিংবা যুবরাজ। এবং এই যে চমৎকার একটা রূপকথা, সেই রূপকথাকে আবার কবিতা করে তোলা যায়, এবং সেখানে ব্যক্তি মানুষের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে যে অনুভব করা যায়, সেই কথাটাই কিন্তু মার্জানো এই কবিতায় উল্লেখ করেছেন। তো এইখানেই আমার কাছে মনে হয়েছে যে কবিতাটি একেবারে নতুন, একটা অন্য দিক থেকে কবিতাটি লেখা হয়েছে, একটা রূপকথাকে অবলম্বন করে। এর পরের কবিতাটি দেখুন, একটি নতুন দিন, কবিতাটির বাংলা অনুবাদ আমি করেছি। সেখানে শুরু করছে যে আমি তোমাকে একটু আলিঙ্গন করতে চাই, আঘাত না করে তোমাকে শক্ত করে ধরে রাখি, তোমার অনুভূতির শ্বাস প্রশ্বাসকে অনুভব করো। এই অদ্ভুত মে মাসে বোকা হৃদয় পালানোর সাহস ছাড়াই আমাদের ঘিরে থাকা নিস্তেজ শূন্যতা থেকে এসো, ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া নতুন দিনের কাছে হারিয়ে যাই। এখানে বলছেন হারিয়ে যাওয়া বাতাসের কাছে। এখানে কিন্তু একেবারে প্রচন্ডভাবে একটা নতুন দিনের আহ্বান আছে, আবাহন করা হয়েছে একটা নতুন দিনকে, তার কথা ভাবা হয়েছে, এবং একই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এইরকম নতুন দিনের ভেতরে নিজের শ্বাস প্রশ্বাসকে অনুভব করো, অর্থাৎ বেঁচে থাকাটাকে অনুভব করো, এবং আমরা যে শূন্যতার মধ্যে আছি তা থেকে ধীরে ধীরে বাতাসের মধ্যে হারিয়ে যাও, যে বাতাস আমাদের ছিঁড়ে খুঁড়ে সরিয়ে দিচ্ছে, কিন্তু বাতাস ছাড়া তো আমাদের জীবন চলে না। তো এইরকম একটি অনুভূতি দিয়ে শেষ হয়েছে এই কবিতাটি। এই যে নতুন দিন, এটা তো হতে পারে যে এই যে দুঃসময় আমরা পেরিয়ে এলাম বা এখনো আছি দুঃসময়ের মধ্যে, তবু কিছুটা হলেও আমরা তো এই প্যান্ডেমিক বা অতিমারির হাত থেকে কিছুটা হলেও এখনো এই অতিমারির প্রকোপটা যেহেতু কমে গেছে, ফলে কিছুটা হলে আমরা মুক্তির নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু একদিন এই বাতাসেই নিঃশ্বাস নেওয়া যেত না, কিন্তু আজ এসব আমরা অনুভব করি। এরকম একটা অনুভূতি কিন্তু এই কবিতার মধ্যে সঞ্চারিত করেছেন কবি রবার্ট মার্জানো। এবং শেষ কবিতাটি দেখুন, না বলা কথাগুলো তাপে মরে যাচ্ছে, মানে তাপে গলে যাচ্ছে বা মরে যাচ্ছে, কাঁপছে, এবং মানে কথাগুলি কাঁপছে, মরে যাচ্ছে। এটা কিন্তু সাধারণত আমরা এইভাবে বলি না, আমরা বলি কথাগুলি নষ্ট হয়ে যাচ্ছে কিংবা কথাগুলো শোনা যাচ্ছে না, এইরকম। কিন্তু এখানে গলে যাচ্ছে বলছেন কথা। তারপরে বলছেন যে হামাগুড়ি দিয়ে চলেছে, একটা অস্বস্তিকর পরিবেশ তার ভেতরে হামাগুড়ি দিয়ে চলেছে, এবং কোনো দম নেই। এই
শব্দগুলির, কথাগুলির, এখানে কিন্তু কথা সম্পর্কে সব বলা হচ্ছে। আমরা যে কথা বলি সেই সম্পর্কে কবিতাটি। তারপরে বলছেন আরো আরো অক্ষর পেটের মধ্যে পাথর হয়ে যাচ্ছে, পরিপ্রেক্ষিতের নীরবতার মধ্যে তোতলাতে তোতলাতে হোঁচট খাচ্ছে। এই কথাগুলি তোতলাচ্ছে, হোঁচট খাচ্ছে অস্থিরতার মধ্যে, অক্ষরগুলি এরকম করছে। তারপরে বলছেন যে আমরা তো বোকামি করছি, এই বোকামির রংটা বিবর্ণ, এবং যাদেরকে তোমাকে ভালোবাসি বলবো সেই ভালোবাসি বলার যোগ্য তারা নন এখন, এবং একই সঙ্গে আমরা বলি তোমাকে ঘৃণা করি। এই কথা দুটিও যেন এখন আর সেইভাবে বলা যাচ্ছে না। আমরা কি করছি তার পরিবর্তে যেন ভীরুর মতো নিজে নিজে গিলে ফেলছি। অর্থাৎ আমরা যে কথাগুলি আসলে খুব সুস্পষ্টভাবে ভালোভাবে বলা দরকার, যেমন আমি তোমাকে ভালোবাসি কিংবা আমি তোমাকে ঘৃণা করি, এই কথাগুলি আমরা বলতে পারছি না। আমাদের মধ্যে দ্বিধা এসে ভর করছে, কথাগুলি গলে যাচ্ছে যে কথাগুলি বলতে চাই, এবং পরিপ্রেক্ষিতের মধ্যে মানে পরিপার্শ্বে চারপাশে এই কথাগুলি যেন তোতলাতে তোতলাতে হোঁচট খাচ্ছে, এরকমই ভাবছেন কবি রবার্টো মার্জানো। এখানেও কিন্তু কবিতাটির নামই লক্ষ্য করেন যে অব্যক্ত শব্দাবলী, অর্থাৎ যে কথা বলা যাচ্ছে না, এই যে আমি ভালোবাসি কিংবা আমি তোমাকে ঘৃণা করি, এই কথাগুলি বলা যাচ্ছে না, বরং আমরা নিজেরাই সেটাকে হজম করছি, গিলে ফেলছি। এই যে নিজেই হজম করছি বা গিলে ফেলছি, এইটাই হচ্ছে এই কবিতার মধ্যে একটা বড় ব্যাপার, যে কবি এই সময়ে অনেক মানুষই আসলে তাদের যে কথাগুলি বলা দরকার সেগুলো বলতে পারেন না। এই যে দ্বিধা, সংকট, এটা আধুনিক কালের মানুষের সংকট। তো এইরকমই কিন্তু ভাবনা এই কবিতার গুলোর মধ্যে আমরা দেখতে পাই। তো যে কথাটা বলছিলাম, কিন্তু মার্জানো কবিতা তৈরি করেন খুব ছোট ছোট অনুভূতি দিয়ে, খুব ছোট ছোট অনুষঙ্গ, ছোট ছোট কথা, এবং তার ভাবনাগুলিও প্রকাশ করেন খুব সহজভাবে। তো এইখানেই হচ্ছে মার্জানোর কবিতার বৈশিষ্ট্য। এবং আমি বলবো যে ইতালীয় কবিতার বৈশিষ্ট্য কিন্তু এরকমই, তারা খুব ছোট ছোট কবিতা লেখেন, এবং সেই কবিতার মধ্যে আমরা যেটা খুঁজে পাই সেটা হচ্ছে যে খুব সামান্য অনুভূতি, কিন্তু তা পৌঁছে যায় অনেক অনেক গভীরে, অনুভূতির গভীরে আমাদেরকে আলোড়িত করে, আন্দোলিত করে। তো মার্জানোর যে ৩টি কবিতা আমি পড়লাম, অনুবাদ পড়া হলো এবং আমি আলোচনা করলাম, তার মধ্যে আপনারা দেখবেন যে মানবিক অস্তিত্বের কথা, মানবিক সংকটের কথা, যে সংকট হচ্ছে কথা বলতে না পারাও একটা সংকট, এবং যে দুঃসময়ের মধ্যে আমরা চলেছি বা যে দুঃসময়ের ভেতর থেকে আমরা উঠে এসে আবার নিজেরা বাঁচতে চাইছি, সেই কথাগুলি কিন্তু বলা হচ্ছে। এবং মার্জানো খুব ভালো গান। তা আমি মার্জানোকে বলবো যে ক্যান ইউ সিং এ সং মার্জানো নাও? একটা গান আমরা শুনতে পারি ওর কাছ থেকে। ও কিন্তু লিরিক কবি। মার্জানো, আনমিউট প্লিজ। Yes, no. I think to sing only a little song. Puoi cercare con lo straccio inzuppato di disinfettante di scovare con coraggio le colonie di virus fettente che si annidano sempre nei posti più scomodi e bassi, dove passi e poi ti ripassi, perché vero pulito è la base della casa perfetta, per sentirsi sicuri e protetti il primo dei passi. Ma purtroppo risono un po' stanco, mi gira la testa e ho qualcosa di importante da fare alla finestra. Ma quanto è bello stendere tutti quei panni umidi con le mollette tra i denti, equilibrarsi sui gomiti, e come sono felice perché sono capace a stirare le camicie e a risparmiare la luce.
C'è. Oh, well, thank you very much, Marjano. Thank you to you. We have enjoyed your program very much. Really, it's good. So now I'm going to Rijo. Rijo, are you there? Okay. Yes. What Just about the wait, discussion? Marjano. Maybe later I will just invite you to read, to sing another song. Okay, Richo, I'm just not inviting you to read your poems, but I'm just inviting you to read my translation, my poem. So, dear viewer, now Richo will recite a poem, my poem, Okay. and that is translated into Italian language, and Richo will first recite the poem in Italian language, and I will follow with the Bengali translation. প্রিয় দর্শক, আপনাদেরকে বলি, রিজ্জো এখন যে কবিতাটি পড়বেন, আমার একটি কবিতার অনুবাদ পড়বেন। ইটালীয় ভাষায় তিনি অনুবাদ করেছেন। কবিতাটির নাম হচ্ছে প্রেম, এবং আমি তাকে ইংরেজি অনুবাদ পাঠিয়েছিলাম, তিনি ইটালীয় ভাষায় অনুবাদ করেছেন। তো রিজ্জো, প্লিজ গো হেড with your translation, and I will follow with the Bangla original text. Okay. Now I read your poem. No, not you, Rijo. Not Marjano, not Okay. you. Ok. La bellezza. La bellezza è un arcobaleno che si affaccia sul mondo resiliente. This is the first poem. Second poem, il sembrava settembre. Nonostante le cicale, No, le maniche... Rijo, just a minute. I asked you to read my poem. Okay. Sorry. My translation. Sorry. Okay. Your poem is Love, translated by me. Title in Italian language is Amore. Amore. Addormentata, tu rispondi di no. In questa notte di dicembre, i fiori del vicino albero di Giacinto sono sbocciati. Nel giardino, sul prato, sotto la luna. Ti ho detto che se i miei occhi fossero colpiti e divorati da un ratto, la colazione del mattino sarebbe molto piacevole per te. Well, thank you very much, Rijo. In fact, Rijo read my poem, of course, translated into Italian language. তো রিজু যে কবিতাটি পড়েছেন সেটি হচ্ছে আমার একটি কবিতা। কবিতাটির নাম প্রেম, এবং তিনি পড়েছেন ইটালীয় অনুবাদ। ইটালীয় ভাষায় তিনি অনুবাদ করেছেন। আমি ওকে পাঠিয়েছিলাম ইংরেজি অনুবাদ। কবিতাটির নাম, আমি এখন মূল কবিতাটি পড়ছি, যেটি বাংলায় লেখা। কবিতাটির নাম হচ্ছে প্রেম, এবং ছোট্ট কবিতা, খুব বড় নয়। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ কবিতা কিন্তু সবার ক্ষেত্রেই খুব মনোযোগ দিয়ে শোনার প্রয়োজন হয়, তা না হলে কবিতার রস কিন্তু অনুধাবন করা যায় না। তো যাই হোক, আমি কবিতাটি পড়ছি। প্রেম। পাতাবাহারের মতো বর্ণময় ছিল তার হাসি, অশ্রু ও শরীর। রোদ এসে চুমু খেলে একটু একটু করে খুলে যেত লাবণ্যের পালক ও ডানা। লিবিডো তাড়িত সেই পাখিটিকে আমি কখনো সমুদ্রের স্নিগ্ধ স্বরলিপি শেখাতে পারিনি। হাওয়ার হাড় খুলে খুলে সে জীবিত মানুষের পাশে মৃত মানুষকে শুইয়ে রেখেছে। শরীর থেকে সমস্ত পোশাক খুলে ফেলে শীতকারের ঢেউ শিখরে উঠে নেচে নেচে বেলাভূমিতে আছড়ে পড়েছে। এরকম মেঘমুক্ত দিনে তার স্তন দুটি যখন আমার মুঠোর মধ্যে ধূসর আর বিনম্র হতো, তখন আমি তার শরীর তাঁবুর মধ্যে
আপেল বিভ্রমে উজ্জ্বল ইভকে আমার শরীরের সঙ্গে মিশে যেতে দেখেছি। ইহজাগতিকতার এই চলন্ত ভঙ্গিটি হচ্ছে আমার প্রেমিকার, যে আমার শরীর থেকে দূরে গিয়ে নিজেই আবার নিঃশব্দে আমার পৃথিবীতে ফিরে আসে। Well, thank you very much, Rijo, for your Italian translation. I hope that the Italian Congratulations. viewers and the Italian viewers enjoyed this program, this poem. Now I'm just going to you, Rijo. Okay. Read your poems. I have Thank translated you the very three poems. Read the three poems. Read your three poems, okay. please. Okay. Thank you very much for invitation. Thanks to you, Just a Anna minute. Maria. Just a minute, Okay. Rijo. I want to introduce you to our Okay. viewers first. Okay. প্রিয় Okay. দর্শক, আপনাদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিতে চাই রিজ্জোকে। Okay. ইমানুয়েলা রিজ্জো ইতালির কবি, এবং তার পরিচয়টা আমি সংক্ষেপে তুলে ধরছি এখানে। প্রথমত তো বলেছি আমি যে রিজ্জোর জন্ম হচ্ছে ইতালিতে 1978 সালের 15 সেপ্টেম্বর। ওকে, I just speak it Okay. in English. Okay. Emanuele Riggio Okay. was born in Gulatina on 15th September 1978 and moved to Parma in 1997, where she graduated in political economy in 2002. Always passionate about art and poetry, she is present on various websites and blogs with her poems. She belongs to different cultural associations and organizations and participates in numerous cultural events. In fact, he already participated. Her poems are published in many languages, including, in fact, her poems have been published in many Italian magazines and also anthologies from abroad. And she is present in many very good anthologies, particularly an anthology which has been published from Albania and containing international poetry of international poetesses. And this anthology has been published in 2020. And there are a lot of anthologies are upcoming. So this is Rijo, and now she will read her poems in Italian language. Then Mashur Raki will follow with the Bengali translation. She will recite her poems in Bengali. So Rijo, please go ahead with your poems. Ok. La bellezza. La bellezza è un arcobaleno che si affaccia sul mondo, resiliente. Sembrava settembre. Nonostante le cicale, le maniche corte, il calendario fisso su un giorno di luglio, ormai da un po'. Ti sembrava settembre, quando la brezza del vento tornava a esserti amica da sempre, quando l'estate era finita e tu attendevi il raccolto, ti preparavi come la terra a una nuova stagione. Non pensavi più all'agosto accecante di un tempo. Anche tu ormai appartenevi all'autunno, la stagione delle tue radici. Aspettando l'alba. Avesse note basse il mio sentire, come il timbro della mia voce, non avvertiresti il tonfo del sasso che precipita sul fondo del fiume. Quando arriva la tempesta,
c'è chi fugge in cerca di un riparo. Io resto, attendendo che passi. Io resto, aspettando l'alba. Ok? Thank you very much, Rijo. Rijo has he read 3 poems in Italian language, Yes. originally written in Italian language, in Italian, and now okay, now Mashura will recite the Bengali translation. But before that, I want to show some comments. Our friend Osmana Al Zawahiri, and he writes, congratulating us, poets Roberto Margiano, Emanuela, and Anna, and me. And really, he's a regular viewer of this program. So thank you very much, Osman. I'm very happy to see you here. You are watching our program. Thank you. And the next one is, there are a lot of comments, but another poet, he's a poet from Bangladesh, Ghazi Rafiq, and he writes that watching. Thank you very much, Thank you. Rafiq. And another viewer, I can't see the name, and he or she writes, I don't know this language, but a beautiful essence is coming from your recitation. Thank you very Thank you much. very much. Yes, and Olmar is a friend. Olmar is writing fast. Is a friend. yes, Very great poet. Very great poet. International. thank you very much. And now Mashura Laki will recite the Bangla poems. Lucky, please go ahead. এমানুয়েলা রিচোর লাকি আনমিউট করতে হবে মনে হচ্ছে, কারণ শুনতে পাই না। নাকি আনমিউট আছে, কিন্তু আপনার মাইক্রোফোন কাছে নিতে হবে, মুখের কাছে। এমানুয়েলা রিজ্জোর ৩টি কবিতা পড়ছি। অনুবাদ করেছেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক মাসুদুজ্জামান। প্রথম কবিতাটি পড়ছি। কবিতার শিরোনাম সৌন্দর্য, লা বেলিজ্জা। সৌন্দর্য একটি রংধনু, বিচিত্রভাবে বদলে যাওয়া পৃথিবীকে উপেক্ষা করে চলে। এবারে দ্বিতীয় কবিতা পড়ছি। কবিতার শিরোনাম সেপ্টেম্বরের মতো মনে হয়েছিল, সেমব্রেভা সেপ্টেম্বরে। লম্বা লেজ বিশিষ্ট পোকাটা থাকা সত্ত্বেও ছোট গোটানো আস্তিন ক্যালেন্ডারের পাতায় জুলাইয়ের কোনো একটা দিনে কিছুক্ষণের জন্যে স্থির হয়ে রইল। সময়টা মনে হচ্ছিল সেপ্টেম্বর মাস। সেটা যখন বাতাসের ঝাপটা তোমার কাছে ফিরে আসছিল বন্ধু, সর্বদাই যখন গ্রীষ্মের দিনগুলি শেষ হয়ে এলে, তুমি যখন ফসল কাটার অপেক্ষায় ছিলে, তুমি পৃথিবীর মতো তৈরি হলে অনেক আগের অন্ধ আগস্ট মাসটা সম্পর্কে। এর চেয়ে বেশি কিছু তুমি ভাবনি। তুমিও এখন তোমার সেই উৎস, সেই ঋতু, শরতের ছায়াতেই আছো। এবারে তৃতীয় কবিতা পড়ছি। কবিতার শিরোনাম ভোরের অপেক্ষায়। আসপিটান্দো লে এলবা। সেটা ছিল আমার অনুভূতির একেবারে খাদে নেমে যাওয়ার স্বর। কাষ্ঠের মতো কর্কশ আমার কণ্ঠস্বর। তুমি লক্ষ্য করনি? পাথরের ধ্বনি প্রতিধ্বনি নদীর তলদেশে নামছে।
যখন ঝড় আসে, যারা আছে, যারা পালিয়ে যায়, তারা আশ্রয় খুঁজতে থাকে, আর আমি থাকি ওর চলে যাওয়ার অপেক্ষায়। আমি এভাবেই থাকি আর ভোরের অপেক্ষা করি। থ্যাংক ইউ। Thank you very much, Mashura Lucky. She recited Ridger's 3 poems. And আমি মনে করি যে রিজ্জোর ৩টি কবিতা পড়েছেন মাসুরা, এবং আপনারা নিশ্চয়ই এই আবৃত্তিটা উপভোগ করেছেন। তো এবার আমি যাব আমাদের আলোচনায়, কিন্তু তার আগে I will request Rizzo, not Rizzo, Margiano, to read my translation, to read the translation of my poem. Okay. Just a minute, প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি যে মার্জিয়ানো আমার আরেকটি কবিতা অনুবাদ করেছেন, ছোট্ট একটি কবিতা। সেই কবিতাটির নাম যুদ্ধ। আমি মূল বাংলাটা পড়ব, কিন্তু প্রথমে মার্জিয়ানো পড়বেন ইটালীয় অনুবাদ। ওকে, মার্জিয়ানো, Okay. read. Yes. Guerra. C'è così tanto grano nel mondo, fiorisce nel sole. La mamma vuole nutrircene. Bollire in pentola, ma non riso, polvere da sparo. Il riso svanisce non appena viene vicino alla bocca. Thank you very much. It's a very short poem. So Margiano read it in Italian language, Italian translation. And এখন আমি Margiano just read the Italian translation. Now I'm reading the original poem written in Bangla language. প্রিয় দর্শক, মার্জিয়ানো পড়লেন আমার একটি কবিতার ইতালীয় অনুবাদ। কবিতাটির নাম হচ্ছে যুদ্ধ। সেই কবিতাটির এবার আমি বাংলা কবিতাটি পড়ছি। খুব ছোট্ট কবিতা। পৃথিবীতে যত শস্য আছে, রোদ্দুরে ফুটিয়ে তুলে মা আমাদের খেতে দিতে চাইছে। হাঁড়িতে ফুটছে, কিন্তু চাল নয়, ফুটছে বারুদ। ভাতগুলি মুখের কাছে এগিয়ে আসতে আসতে এখন ধূসর হয়ে যাচ্ছে। এই কবিতাটির নাম হচ্ছে যুদ্ধ। ওকে, আপনারা আমার দুটো কবিতার অনুবাদও শুনেছেন, আমার কণ্ঠে মূল কবিতা দুটো শুনেছেন। Now just we will discuss about Rizzo's poems. So first, this time I want to invite Anna first. She will discuss about her poems, and then I will discuss. Anna, please. You have to, okay, I have to unmute your, okay, it is No, now okay. unmuted. Yeah. আমি একটু বলে রাখি দর্শক, যে 3টি কবিতা পড়েছেন এমানুয়েলা রিজ্জো, ইটালিয়ার কবি। ওর 3টি কবিতার উপর এবার আলোচনা করছেন আন্না মারি স্টেপিয়ান, পোল্যান্ডের কবি এবং অনুবাদক এবং সমালোচক। আর আমি এরপরে রিজ্জোর কবিতা নিয়ে আলোচনা করবে। প্রথমে আন্না, প্লিজ go ahead. We could hear 3 poems by Emanuela Rizzo, and her poems are of more philosophical nature, in my opinion. They present her view on the world, her approach to light, her thoughts on that. And the poem "Waiting for Dawn." Anna, just a minute. You will also discuss about Margiano's poems after this, okay? Okay. The poem "Waiting for Dawn" starts with some loose thoughts. It had bass notes, my feelings, like the timbre of my voice, the author writes, and then a reflection. You would not notice the thud of the stone that falls on the bottom of the river, and that's true. Who could hear the stone falling into water? Only a splash.
And then the final, perhaps the most important statement is that when the storm comes, there are those who flee, looking for a shelter. I stay waiting for it to pass. I stay waiting for dawn. In another poem, It Felt Like September, the author describes one moment in the summer when, despite the cicadas, short sleeves, in spite of that, it is July. For a while, it felt like September, like when summer was over, the breeze of the wind coming, and the person, the friend to which the words are addressed, was waiting for the harvest. It brings a reflection at the end. You got ready like the earth to a new season. You did not think anymore about the blinding August of long ago. And the ending, truly interesting. You too now belong to autumn, the season of your roots, the season when it all began. Thank you. In fact, the first poem which Emanuela read was The Beauty, where it's only one sentence, one thought, and it offers a reflection about the beauty, maybe connected with the nature. So we have a rainbow here. We can hear that the beauty is a rainbow overlooking the word resilient. So she can see the beauty in the rainbow, and she can see that the word is resilient in spite of everything. And as far as Roberto Marzano poems are concerned, we could hear also 3 poems. Full Mouth, for example, and that's a short but wonderful example of love poetry. The man's first wish is to just look into the girl's beautiful eyes. The description reminds us of some fairy tale where the kiss of the princess changes an ugly frog into a man, a prince, and the Please unmute. There. How did it happen that it is muted? So we Okay. could hear 3 poems by Roberto Marzano. Full Mouth is the first one. That's, as I said, it's a short but a wonderful example of love poetry. And the man's first wish is to just look into the girl's eyes, beautiful eyes. The description reminds us of some fairy tale in which where the kiss of the princess changes an ugly frog into a prince. And here the man is locked up behind the gates. He is abandoned. He would love to caress her shoulders, see her lips, feel her hair on his fingers. All this over the edge of the world in dangerous circumstances, where he kissed little frogs, his mouth full of pond. We don't know how the story will end, but we might expect a happy ending. And what can I add? Interesting metaphors, figures of speech, and the way of writing. In another love poem, A New Day, the author again begins addressing an unknown dear person, and he says, I would like to hug you just a little, hold tight without hurting, feel the breath of your feeling. Strange May, as he writes, spring and the foolish heart, the dull emptiness, surrounds the lovers, but being so close would make them brave enough to stay, not escape to a new day, which fades away anyway, lost in the wind and separates. So they stay. Even if they will come and separate these two. Another poem, Unspoken Words, is something different. Everybody knows what the fear of speaking openly may lead to, and the poem Unspoken Words presents it all in a poetic way. They are dying of heat of shudders, like words were dying. Crawl spaces of gloomy uneasiness, lose breath, and more syllables. They become stones in the stomach, stammering, stumbling in the circumspect silences, stupidly fade.
how well we can feel the atmosphere reading such a vivid description. Instead of saying openly, I love you or I hate you, the words are suffocated and swallowed cowardly. So these are Roberto's poems where we can see his vivid imagination and his possibilities, broad possibilities of writing in a poetic way. Thank you. Thanks. Thank you very much, Anna. And Anna have just discussed very nicely about the characteristics of Emanuele Riggio's poems and Margiano's poems. প্রিয় দর্শক, এতক্ষণ আনা মারিয়া আলোচনা করলেন রবার্টো মার্জিয়ানো কবিতা এবং ইমানুয়েলা রিজ্জোর কবিতার বৈশিষ্ট্য তুলে ধরলেন আপনাদের সামনে। এবং আমরা দুজনেই একটা জিনিস লক্ষ্য করেছি যে ইতালীয় কবিতা আসলে ইউরোপীয় ধরনের যে কবিতা, সেই কবিতার একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা ছোট ছোট বিষয় বা যেগুলোকে আমরা ছোট বলি, কিন্তু জীবনের কোনো ঘটনাই তো ছোট নয়। তো সেই অনুষঙ্গ নিয়ে একটা বৃহৎ ভাবনার বলয় তারা নির্মাণ করেন কবিতার ভেতরে। মানে খুব মহৎ বাণী বা খুব মহৎ ধরনের কথা তারা উচ্চারণ করেন না কবিতায়। তারা ছোট ছোট অনুষঙ্গের ভেতরে জীবনের মহত্বকে খুঁজে পেতে চান, জীবনের কথা খুঁজে পেতে চান। এবং সেদিক থেকে ইউরোপীয় কবিতা কিন্তু অনেকটাই ব্যক্তিক, অনেকটাই পার্সোনাল, কিন্তু তাকে একসময় তারা আবার ইম্পার্সোনালও করে তোলেন। সেটা একটা বড় বৈশিষ্ট্য ইউরোপীয় কবিতার বা এই বলা যেতে পারে যে ইতালির কবিতার। এবং ইতালির কবিতা সম্পর্কে আপনারা জানেন যে খুব বিখ্যাত কিছু কবি আছেন ইতালিতে। নোবেল প্রাইজ বা উম্বার্তো উনামুনো আছেন ইতালির, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তারপরে আরো কয়েকজন, আমার কাছে একটা ইতালির কবিতার একটা সংকলনও আছে, সেখানেও আমি অনেক কবির কবিতা পড়েছি। এবং দীর্ঘকাল ধরে আপনারা জানেন সেই সুপ্রাচীন কালে দান্তের কথা, সেই দান্তে থেকে শুরু করে এখন অবধি যারা কবিতা লিখছেন তারা প্রত্যেকেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কবি। আর দান্তে তো জগৎ বিখ্যাত কবি এবং চিরকালের একজন মহৎ কবি। তো যাই হোক, আমরা এই দুজনের কবিতা শুনলাম এবং একই সঙ্গে তাদের অনুবাদও আমরা পড়েছি। কিন্তু রিজ্জোর কবিতা সম্পর্কে আমি এবার একটু বলবো, যে কথাগুলি আনা মারিয়া বলেছেন তারই সুবাদে আমি বলতে চাই যে রিজ্জোর কবিতাও কিন্তু খুব পরিমিতি বোধ, যেটা ওদের কবিতার একটা বৈশিষ্ট্য। মানে কম কথা বলে বেশি ভাবনাকে, গভীর ভাবনাকে কবিতার মধ্যে সঞ্চারিত করা। যেমন ধরুন মাত্র 3 লাইনের কবিতা সৌন্দর্য, যে কবিতাটা, সৌন্দর্য সম্পর্কে এক ধরনের ব্যাখ্যা বা এক ধরনের ভাবনা কিন্তু এখানে আছে। সেটা কিরকম, যখন কবিতাটি 3 লাইনের আমি পড়ি আবার তারপর বলবো। সৌন্দর্য একটা রংধনু। প্রথমেই দেখুন সৌন্দর্য কি বলছেন, রংধনু বলছেন। সৌন্দর্যকে রংধনুর সঙ্গে তুলনা করাও কিন্তু একটা ভাবনার ব্যাপার, মানে একটা কল্পনা শক্তি না থাকলে এইভাবে ভাবাও যায় না। সৌন্দর্য একটি রংধনু। তারপরে বলছেন বিচিত্রভাবে বদলে যাওয়া পৃথিবীকে উপেক্ষা করে চলে। রংধনুতে কি থাকে এখানে কিন্তু ভাবায় কবিতাটা। রংধনুতে থাকে 7টি রং বা 6টি রং। তারপরে বলছেন যে কিন্তু পৃথিবীটা অনেক বিচিত্র, আরো বেশি বহু বর্ণিল এবং অনেক বৈচিত্র্য আছে। শুধু এই 7টি রঙে কিন্তু পৃথিবীকে ধরা যাবে না। সেই জন্য বলছেন বিচিত্রভাবে বদলে যাওয়া পৃথিবীকে, মানে পৃথিবী যেভাবে বদলে যায় বিচিত্রভাবে, নানা রঙে, নানাভাবে, তাকে উপেক্ষা করে চলে। উপেক্ষা করে কে? এই যে সৌন্দর্যের বোধ, যা কিনা 7টি রঙের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ জাগতিক জীবনেও আমরা যে সৌন্দর্যের কথা বলি, সেই সৌন্দর্যকেও কিন্তু আমরা সীমাবদ্ধ করে ফেলি। আমরা সৌন্দর্যের জন্যে কিছু সুনির্দিষ্ট শব্দ ব্যবহার করি,
ধরা যাক খুব সুন্দর, বেশ ভালো লাগছে, দেখতে কেমন, অনেক সুন্দর। এবং সেই দেখতে সুন্দর এই বর্ণনাও আমরা যখন দেই, তখন সেই বর্ণনাও কিন্তু সীমিত বর্ণনা, অর্থাৎ বিস্তৃতভাবে সৌন্দর্যের ব্যাখ্যা করতে পারি না আমরা। যেমন কোনো গোলাপ ফুল দেখলে আমরা হয়তো বলি ফুলটা দেখতে খুব সুন্দর, পাপড়িগুলো কি সুন্দর, এই যে সীমাবদ্ধ করে ফেলা হলো। যখনই আমি বললাম পাপড়িগুলো কি সুন্দর, তখনই কিন্তু সমস্ত সৌন্দর্য পাপড়িতেই আছে এরকম বলা হয়ে যায়। অথবা যদি বলি কি সুগন্ধ, কিন্তু একটি সুগন্ধই কিন্তু গোলাপ দিতে পারে, একাধিক সুগন্ধ কিন্তু গোলাপ থেকে পাওয়া যাবে না। কিন্তু পৃথিবীতে তো আরো কত সুগন্ধ আছে, তাহলে সেখানেও কিন্তু সীমাবদ্ধ করে ফেললাম শুধু একটি মানে মানে শুধু সুগন্ধের কথা বলে গোলাপের মধ্যে। এবং আকারের কথা যদি বলি, আকারটা কেমন, তাও কিন্তু আমরা সীমাবদ্ধ করে ফেলছি। অর্থাৎ আমাদের অনেক কিছুই, অনেক বর্ণনাই সৌন্দর্য সম্পর্কে বিশেষ করে সীমাবদ্ধ বর্ণনা, সীমাবদ্ধ হয়ে যায় আমাদের বর্ণনা। কিন্তু সৌন্দর্য কি এইভাবে সীমাবদ্ধ, এতটা সীমাবদ্ধ? তা তো নয়। অসীম, অনিঃশেষ সৌন্দর্যের বর্ণনা হতে পারে, কত বিচিত্রভাবে বর্ণনা হতে পারে, কত বিচিত্রভাবে সৌন্দর্যকে দেখা যেতে পারে। সেই কথাটাই কিন্তু ঋচ্য স্মরণ করিয়ে দিলেন এই 3 লাইনের কবিতায়। তিনি কিন্তু এমন ভাবনা সঞ্চার করলেন যা কিনা আপনি যদি একটু গভীরভাবে ভাবেন তাহলে বুঝবেন যে এটা নিয়ে একটা বিশাল প্রবন্ধ লেখা সম্ভব। মানে নন্দন তত্ত্ব, সৌন্দর্য এবং সৌন্দর্যের বর্ণনার যে সীমাবদ্ধতা, যেটা আমরা ভাষার ভিতর দিয়ে করি, তার সবকিছুই কিন্তু এখানে বলা হলো। এইখানেই হচ্ছে ঋচ্যের কবিতার শক্তি, যে তিনি বলেন খুব কম কথা, কিন্তু গভীরভাবে তা ব্যাখ্যা করা যায়, বিস্তৃতভাবে তা ব্যাখ্যাযোগ্য। দ্বিতীয় কবিতাটি দেখুন, সেপ্টেম্বরের মতো মনে হয়েছিল, সামথিং লাইক সেপ্টেম্বর, এরকম কিছু বলতে চাচ্ছেন। কবিতাটি শুরু হচ্ছে কিভাবে? একটা পোকার বর্ণনা দিয়ে। বলছেন যে লম্বা লেজ বিশিষ্ট পোকাটা থাকা সত্ত্বেও ছোট গোটানো আস্তিন ক্যালেন্ডারের পাতায় জুলাইয়ের কোনো একটা দিনে কিছুক্ষণের জন্য স্থির হয়ে রইল। লক্ষ্য করুন, এটা কিন্তু পোকার বর্ণনা। একটা জায়গায় স্থির হয়ে আছে, কোথায়? ক্যালেন্ডারের পাতায়। এবং জুলাইয়ের কোনো একটা দিনের উপর, আপনারা জানেন যে ওয়াল ক্যালেন্ডার যখন আমরা দেখি তাতে কিন্তু তারিখগুলো থাকে এবং বেশ বড় বড় করে তারিখগুলো লেখা থাকে, ছাপা থাকে। সেই রকম একটা কোনো তারিখের উপর গিয়ে বসেছে একটা পোকা, এবং জুলাইয়ের কোনো একটা দিনে কিছুক্ষণের জন্য, এবং স্থির হয়ে রইল। এটা কিন্তু পোকার বর্ণনা। কোথায়? ক্যালেন্ডারের পাতায়। লম্বা লেজ বিশিষ্ট, অনেক সময় অনেক পোকা এসে কিন্তু বসে না, ঘরের মধ্যে ঢুকে পড়ে না, সেরকমই একটা পোকার কথা বলছেন। এইটুকু ছবি। তারপরে কি বলছেন দেখুন, সময়টা মনে হচ্ছিল সেপ্টেম্বরের মাস, সেটা যখন বাতাসের ঝাপট তোমার কাছে ফিরে আসছিল। এই তুমিটা কে? হতে পারে কবি, অথবা হতে পারে কবি কাউকে নির্দেশ করছেন তুমি বলে, তাও হতে পারে। বলছেন যখন সেপ্টেম্বর মাস মনে হচ্ছিল সেটা, এবং বাতাসের ঝাপটা এসে লাগছিল এবং ফিরে আসছিল তোমার কাছেই। এই তুমিটাকে তা কিন্তু নির্দিষ্ট করা হলো না, কিন্তু পরের বাক্যেই করা হচ্ছে বন্ধু। এই যে বন্ধু যখন বললেন তখন বোঝা গেল এই তুমিটা হচ্ছে বন্ধু, যার কাছে এসে বাতাসের ঝাপট ফিরে আসছে। তারপরে বলছেন যখন গ্রীষ্মের দিনগুলি শেষ হয়ে এলো তুমি তখন ফসল কাটার অপেক্ষায় ছিলে। কবিতাটা কিন্তু ঘুরে গেল। কবিতাটি একটা বর্ণনা থেকে এমন আরেকটি বর্ণনায় চলে যাচ্ছে যখন কিনা আমাদেরকে কবিতাটি তার গভীরে টেনে নিচ্ছে, ভাবনার গভীরে টেনে নিচ্ছে। সেই জন্যেই যখন গ্রীষ্মের দিনগুলি শেষ হয়ে এলো তুমি তখন ফসল কাটার অপেক্ষায় ছিলে। হ্যাঁ, গ্রীষ্মের শেষে তো ফসল কাটা হয় ওখানে। তারপরে বলছেন ফসল কাটার অপেক্ষায় ছিলে, কিন্তু এই ফসল কি সত্যিকার অর্থে শুধুই ফসল না অন্য কিছু? ভাবাই কিন্তু আমাদের। এরপরে বলছেন তুমি পৃথিবীর মতো নতুন একটা ঋতুর মতো তৈরি হলে, অর্থাৎ তুমি একটা পৃথিবীর মতো হয়ে উঠলে, ঋতুর মতো হয়ে উঠলে, এবং অনেক আগের, মানে বেশ আগের ঘটে যাওয়া বা বেশ আগের কোনো এক আগস্ট মাস, যে মাসটা ছিল অন্ধ,
তার চেয়ে বেশি কিছু তুমি ভাবনি, অর্থাৎ কোনো একটা মাসের কথা ভেবেছ, এইটুকুই, তার বেশি কিছু ভাবনি। কিন্তু তুমি জানো তোমার সেই উৎস, সেই ঋতু শরতের ছায়াতেই আছে। অর্থাৎ যে ঋতুর কথা কবি বলছেন, এবং এই তুমিটা হয়তো তিনি নিজেই, কবি নিজেই অথবা বর্ণনাকারী নিজেই, কবির বর্ণনাকারী, কবিতায় যিনি বর্ণনাকারীর ভূমিকা নিচ্ছেন, বলছেন তোমার সেই উৎস, সেই ঋতু শরতের ছায়াতেই আছে। অর্থাৎ এখনো যে ঋতুর মধ্যে তুমি ছিলে, যে পরিবেশের মধ্যে তুমি ছিলে, সেই পরিবেশ আগের মতোই আছে, সেই শরৎকাল, সেই ছায়াতেই তুমি আছো। অর্থাৎ কবি নিজেকেই জেনে বলছেন, স্বগতোক্তির মতো বলছেন, তুমি সেই রকমই আছো যেমন ছিলে শরতে বহুকাল আগে। তো আপনি ভাবুন যে খুব সাদামাটা মনে হবে, কিন্তু এইখানে যে স্মৃতি এবং এইখানে যে মানুষের থাকা না থাকা, অস্তিত্বের যে এসোনা, অস্তিত্বের যে অন্বেষণ, তার কিন্তু একটা বিচ্ছুরণ দেখতে পাচ্ছি এই পংক্তিতে, তার কবিতায়। এবং সবশেষে দেখুন, কবিতাটা হচ্ছে ভোরের অপেক্ষায়। কেউ একজন ভোরের অপেক্ষা করছে, এবং কিভাবে শুরু হচ্ছে, সেটা ছিল আমার অনুভূতির একেবারে খাদে নেমে যাওয়া স্বর। অনুভূতির খাদে নেমে যাওয়া স্বর। আপনি ভাবতে পারেন এই বর্ণনাটা কেমন? বর্ণনাটা হচ্ছে কেউ হয়তো কথা বলছে, এখানে আমি মনে করছি যে গান গাইছে। সেই গানটা যেন একদম স্বর, গানের স্বর আপনারা জানেন যে কখনো উঁচুতে ওঠে, কখনো নিচে নামে। স্বর সারেগামার ভেতর দিয়ে কিন্তু এটা পাওয়া যায়। এইখানে দেখুন ওই রকমই একটা অনুষঙ্গ বলছেন যে আমার অনুভূতিটা এমন হয়েছে এখন যে একেবারে তার স্বরটা নিচে নেমে এসছে, অর্থাৎ অনুভূতিটা বিপন্ন, এই কথাটা বলছেন। তারপরে বলছেন কাষ্ঠের মতো কর্কশ আমার কণ্ঠস্বর। ওই যে গানের অনুষঙ্গে কথা বলছেন, কবিতাটি তৈরি করেছেন, সেজন্য বলছেন যে আমার যে কণ্ঠস্বর সেটা কাঠের মতো কর্কশ। কাঠের মতো কর্কশ এই বর্ণনা ব্যাখ্যা করা কঠিন, তবে কাঠের কোনো কোনো অংশ যদি সেটা ঠিকমতো মসৃণ করা না হয় তাহলে তো কর্কশই থাকে, অমসৃণ থাকে। সেই কথাটা বলছেন যে আমার কণ্ঠস্বর তেমন। এবং তারপরে বলছে তুমি লক্ষ্য করনি পাথরের ধ্বনি প্রতিধ্বনি নদীর তলদেশে নামছে। অর্থাৎ এই যে কণ্ঠস্বর যেন পাথরের ধ্বনি প্রতিধ্বনি তুলছে, এরকম একটা কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে এখন, এবং সেটা নদীর একেবারে তলায় চলে যাচ্ছে, তলদেশে চলে যাচ্ছে, এতটা নেমে যাচ্ছে খাদে, যে কথাটা তিনি শুরু করেছিলেন কবিতার শুরুতে। তারপরে বলছে যখন ঝড় আসে, যারা আছে, যারা পালিয়ে যায়, তারা আশ্রয় খুঁজতে থাকে ঝড়ের মধ্যে। যারা থাকে তারাও, যারা নেই তারাও, যারা পালিয়ে গেছে তারাও আশ্রয় খুঁজতে থাকে। ঝড়ে তো তাই হয়। এরপরে দেখুন কবিতাটি কোন দিকে বাঁক নিচ্ছে। ওই ছবিটা আঁকার পরপরে বলছেন আর আমি থাকি ওর চলে যাওয়ার অপেক্ষায়। এই ওরটাকে এখানেও আরেক ব্যক্তি মানুষের যেন একটা ইশারা আছে, সেই ওর চলে যাওয়ার অপেক্ষায় আমি থাকি। কে সেই কোনো মানুষ কিনা যারা অপেক্ষায় আছেন, কিন্তু সেই অপেক্ষাটা আসলে এই ওর মানে হচ্ছে আসলে ভোর, সকাল। তিনি বলছেন আমি এভাবেই থাকি আর ভোরের অপেক্ষা করি। এই যে ওয়েটিং, দুঃখিত, আপনারা জানেন যে স্যামুয়েল বেকেটের একটা নাটক আছে ওয়েটিং ফর গোদো, এখানে হচ্ছে ওয়েটিং ফর দ্য মর্নিং, ভোরের অপেক্ষায় আছে। ওখানে ওই নাটকে ওরকমই একটা অপেক্ষা ছিল। এখানেও দেখতে পাচ্ছি যে ভোরের অপেক্ষা করছেন কবি, অর্থাৎ একটা সুন্দর দিনের, চমৎকার একটি পরিবেশের, যেখানে তার অস্তিত্বকে তিনি খুঁজে পাবেন, যার জন্য তিনি বলছেন আমি শরতের ছায়াতেই থাকি। না, তিনি বলছেন যে আমি থাকি। এই থাকা না থাকা, এই অস্তিত্বের এই ব্যাপারটা কিন্তু ইউরোপীয় কবিতায় বা আধুনিক কবিতায় কিন্তু একটা বড় ব্যাপার। কিভাবে থাকেন মানুষ, কিভাবে থাকে কবি, কিভাবে থাকে সবকিছু। থাকা না থাকার যে ডাইকোটমি, সেটা কিন্তু
এই কবিতাতেও পাচ্ছি। এটাও অস্তিত্বকে উপলব্ধি করার একটা মুহূর্ত। তো রিজ্জো, okay, I was just discussing about the Rijjo's poems. It is very much the poem of existence, and she always tries to find her existence in different contexts. That is very important. So in the last poem, she is telling that I'm waiting for the morning, and this is my existence, to wait for a morning, and of course a good morning, a beautiful morning, the morning of future, morning of the human being. Whatever you say, this is really good. A philosophical poem, at the same time personal. So when the personal matters become universal, then we say it's a good poem. And Rijjo writes that kind of poems. So thank you very much, Rijjo and Marjano, for connecting with us. And I hope that you enjoyed your recitation in Italian language and the translation which you did of my poems. I hope that you enjoyed it too. And Marjano and Rijjo was telling that these are good poems. Okay, thank you very much for your appreciation. Thank you. But at last, we'll listen to one song from Marjano. Marjano, we are waiting, not for morning Yes. like Rijjo, but we are waiting for your song. A little song called Please Don't Play Jazz. But why little? Why not a full song? Per favore non suonare del jazz, mi spezzi il cuore e mi fai morire. La tua tromba è una spada che ovunque io vada mi segue e mi scova, mi fa disperare. Per favore non suonare del jazz. Vedi, tempo fa anch'io suonavo gli stessi pezzi che ora fai tu. Suonavo e non pensavo che qualcuno a casa aspettava il mio ritorno, che era sempre alle 4, alle 3. Fumo di sigarette, fumi di birra, fumo di fumo e dolce profumo di donna. Mangiavo, suonavo, cantavo, ridevo e godevo, e lei che a casa aspettava certamente non rideva. Per favore non suonare del jazz, mi spezzi il cuore e mi fai morire. La tua tromba è una spada che ovunque io vada mi insegue e mi scova, mi fa disperare. Per favore non suonare del jazz. Sei così languido ed anche un po' tenero, ma smettila ti prego, mi fai soffrire. Ora il mio amor se n'è andata, si è stancata di aspettare uno che più che a sé pensava soltanto a jazz, saxofoni e chitarre, altro che palle. Il mio Totò Schillaci era col train. Vivevo di nuvole, sognavo New Orleans, facevo la vita da film. E lei sopportava e piangeva perché di certo mi amava. Per favore non suonare del jazz, mi spezzi il cuore e mi fai morire. La tua tromba è una spada che ovunque io vada mi insegue e mi scova, mi fa disperare. Per favore non suonare del jazz. Da-du-du. Per favore non suonare del jazz. Per favore non suonare del jazz.
Thank you. Bravissimo. Thank you to you. That's great. Yeah, very nice. And you sing, in fact, from your heart. It comes Oh. from your heart. That's good. Great. Yeah, I'm just showing you some comments. Then you can understand that one poet from India, and her name is Onima Sarma, I think. Am I right? Okay, yes. Anima Sharma, she writes that explosions of the poems made me very happy, and I give my regards to all of you. Thank you, Anima. Thank you very much for your Thank you, inspiring Anima. comment. Thank you. And the next, another comment I want to show you, great. And she also writes in another comment that it's excellent program. That means our viewers, they enjoyed it very much. And one of our friends from Israel, he congratulated us. And he also said that wonderful, and congratulations he offered to us. And another viewer from India, Durbadal Dotto, he writes that congratulations. So thank you Thank all. you. Thank Thank you. you, my friends. And of course, to the two guest poets, Margiano, Roberto Margiano, and Emanuela Riccio. Thank So I hope that the viewers, you have enjoyed their programs. And in an upcoming Sunday, we'll have another poet from another country, or maybe two poets from the same country we'll invite. So till then, goodbye to you, you. প্রিয় Goodbye. দর্শক। আজকের মতোই আমরা এই অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। জাস্ট এ মিনিট। আজকের মতো আমরা এই অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। আজকে আমাদের সঙ্গে অতিথি কবি হিসেবে উপস্থিত ছিলেন দুজন ইতালির কবি, রবার্টো মার্জিয়ানো এবং এমানুয়েল রিজ্জো। তারা দুজনেই সমকালের বেশ খ্যাতিমান কবি ইতালির, এবং একাধিক গ্রন্থ বেরিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংকলনে তাদের কবিতা সংকলিত হয়েছে। তো আমি এই দুজনকে ধন্যবাদ জানাই। And at the same time, I want to I'm also grateful, profoundly grateful to our discussant Anna Maria Stepien from Poland, and also Masura Raki, who recites poems very well, and we Yes. enjoy her recitation. So, আপনাদের সবাইকে আবারও আগামী রবিবারে আমাদের আরেকজন বা দুজন কবির সঙ্গে আমাদের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তো থ্যাংক ইউ অল, Margiano, Riccio, Thank you. Anna. Goodbye. 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 Thank you Goodbye very from much. Italy. Ciao, Emanuela. Ciao. Bye. Grazie. See you again next Bye. time. Maybe any Mhm. See you time we'll again. meet again. Bye bye. Bye bye. Bye.